গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের। ক্ষুব্ধ ইসরায়েল, গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। 12 আগস্টের মধ্যে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি না হলে ফের শুল্ক যুদ্ধের আশঙ্কা। চূড়ান্ত অনুমোদন ট্রাম্পের হাতে, বলছেন মার্কিন কর্মকর্তারা। সংঘাত বন্ধে পুতিনকে সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত অন্তত 27। 10 দিনের ভেতর যুদ্ধ শেষ না হলে মস্কোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। এবং রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশে সুনামির সতর্কতা জারি। পাওয়া যায়নি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে ব্রিটেনের এমন পরিকল্পনার ঘোষণায় চটেছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তেল আবিব। এদিকে দখলদারের অব্যাহত হামলায় উপত্যকাটিতে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 81 জন। ক্ষুধা নিবারণের আশায় ছোট ছোট হাত দিয়ে চলছে মাটি থেকে ময়দা তোলার আপ্রাণ চেষ্টা। অনেকেই আবার পিঠে করে নিয়ে যাচ্ছে বস্তা। যুদ্ধবিধ্বস্ত গাজায় এখন প্রতিদিনকার চিত্র এটি। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিমানযোগে ত্রাণ পাঠিয়েছে জর্ডান। এতে প্রায় 15 টন খাদ্য ও জরুরি সহায়তা সামগ্রী গাজায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। বিমানযোগে প্রথমবারের মতো সহায়তা পাঠিয়েছে যুক্তরাজ্যও। আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার নিজের মন্ত্রিপরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে এ পরিকল্পনার ঘোষণা দেন তিনি। পাশাপাশি হামাসের প্রতি ইসরায়েলের জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তি করার আহ্বান জানান স্টারমার। ব্রিটেনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে গত সপ্তাহে ফ্রান্স জানিয়েছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা। অন্যদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পদক্ষেপে ব্রিটেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত হামাসের জন্য পুরস্কার বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের অভিযোগ, ব্রিটেনের অবস্থান পাল্টে যাওয়ায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রচেষ্টায় নেতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি স্টারমারের এমন পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। প্ল্যাকার্ড হাতে ক্ষুধাকে অস্ত্র না মানানোর দাবি জানান ইসরায়েলি বাসিন্দারা। একই দিনে গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকবাহী একটি প্রমোদ তরী এসে নোঙর করলে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন দ্বীপটির বাসিন্দারা। এদিকে নাগরিকদের তোপের মুখে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার মাল্টার রাজধানী ভালেত্তায় বিক্ষোভে নামেন দেশটির বাসিন্দারা। এ সময় বিভিন্ন পাত্রে শব্দ করে স্লোগান দেন তারা। দাবি জানান অবরুদ্ধ উপত্যকাটির শিশুদের অনাহারে মৃত্যুর বিরুদ্ধে সরকারি পদক্ষেপের। বিক্ষোভের ঠিক পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানান মাল্টা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। একই দিন গ্রিসের ক্রিট দ্বীপে ইসরায়েলি পর্যটকদের নিয়ে প্রমোদ তরী এসে নোঙর করে। এ সময় গাজায় যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ করেন স্থানীয়রা। পুলিশের কড়া নিরাপত্তায় বিক্ষোভকারীরা আগেওস নিকোলাস বন্দরে একটি বিশাল ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে ইসরায়েলি পর্যটকবাহী প্রমোদ তরীর দিকে তাকিয়ে ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান দেন। মঙ্গলবার তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হয়ে বিক্ষোভ করেন একদল ইসরায়েলি। এ সময় ক্ষুধাকে অস্ত্র না বানানো এবং গণহত্যা বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ট্রাম্প 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে 16 কয়েদি ও এক গর্ভবতী নারী সহ নিহত হয়েছেন অন্তত 27 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির জ্যাপোরিজিয়া অঞ্চলে এই হামলা চালানো হয়।
হামলা চলে নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের কামিয়ানস্ক শহর এবং মধ্যাঞ্চলের দিনিপ্রোতেও। সেখানেও ঘটে প্রাণহানির ঘটনা। এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক আহ্বানের জবাবে রাশিয়া উল্টো ঔদ্ধত্য দেখাচ্ছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এতে পুড়ে যায় একটি মালবাহী ট্রেন। সাময়িকভাবে বন্ধ রাখা হয় রেল চলাচল। পাশাপাশি বেশ কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করে মস্কো। এদিকে রাশিয়া যদি 10 দিনের ভেতর সংঘাত শেষ না করে তবে দেশটির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইতালির স্পন্সর ভিসার আবেদনের মেয়াদ শেষ হচ্ছে কাল। 23,000 ভোটার বিপরীতে 2 লাখ ফর্ম পূরণ। সক্রিয় প্রতারক চক্র। বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, জাপান সহ বিভিন্ন দেশ। জাপানের উত্তরের উপকূলে 3 মিটার পর্যন্ত ঢেউয়ের আশঙ্কায় জারি হয়েছে জরুরি সতর্কতা। হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূল ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হানে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় 19.3 কিলোমিটার গভীরে উৎপন্ন ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি শহর থেকে 136 কিলোমিটার পূর্বে। একে দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে আখ্যা দিয়েছেন কামচাটকার গভর্নর। রাশিয়ার সংবাদ মাধ্যম জানায় ঘরবাড়ি কেঁপে ওঠে, অনেকেই ছুটে বেরিয়ে আসেন রাস্তায়। অনেকে জুতা বা উষ্ণ পোশাক পরারও সুযোগ পাননি। রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, জাপান, ইকুয়েডর ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, হোক্কাইডোর উপকূলীয় অঞ্চলে আধা ঘন্টার মধ্যে 3 মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে। এই এলাকায় বসবাসরতদের প্রতি অনুগ্রহ করে নিরাপদ স্থানে, যেমন উঁচু এলাকায় অবিলম্বে সরে যান। হাওয়াইয়েও 1 থেকে 3 মিটার উচ্চতার ঢেউয়ের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে হনুলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের মতে, সুনামি ঢেউ রাশিয়ার কামচাটকা উপকূলে 4 মিটার পর্যন্ত উঠতে পারে। এছাড়া জাপান, হাওয়াই, চিলি, সোলোমন দ্বীপপুঞ্জ, ইকুয়েডর ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে বিপজ্জনক ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। পোলাও, ফিলিপাইন ও মার্শাল দ্বীপপুঞ্জেও 1 মিটার পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে। এর মধ্যে রাশিয়ার ভূমিকম্প কবলিত অঞ্চলে কিছু আহতের খবর পাওয়া গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল নিহতের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল ফুটবল লিগ NFL অফিসে হামলার লক্ষ্য ছিল আততায়ীর। এরই মধ্যে নিহত বন্দুকধারীর কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে হামলাকারী তার মাথায় আঘাতের জন্য NFL-কে দায়ী করেছে। বিষয়টি খতিয়ে দেখছে লাস ভেগাসে রওনা হয়েছে তদন্তকারী দল। এদিকে দিদারুল ইসলামের মৃত্যুতে শোকাহত প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বন্দুক হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মরদেহ নিউ ইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শত শত পুলিশের পাহারায় মোটর শোভাযাত্রায় মরদেহ ফিউনারেলে আনা হলে সতীর্থরা তাকে গার্ড অফ অনার প্রদান করেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার জানাজা ও দাফন সম্পন্ন হতে পারে। এদিকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে উঠে এসেছে লাস ভেগাস শহর থেকে আসা 27 বছর বয়সী বন্দুকধারী শেন তামুরার লক্ষ্য ছিল নিউ ইয়র্কের ম্যানহাটানে ন্যাশনাল ফুটবল লিগ NFL এর অফিস। কিন্তু সুউচ্চ ভবনটিতে ভুল লিফটে ওঠার কারণে সে অন্য অংশে চলে যায়। মেয়র জানান, হামলাকারীর কাছে পুলিশ একটি চিরকুট পেয়েছে, যেখানে লেখা ছিল তার মস্তিষ্কে আঘাতের জন্য NFL দায়ী। কিন্তু কখন কিভাবে সে আঘাত পেয়ে মানসিক রোগে আক্রান্ত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
হামলাকারীর সতীর্থরা জানান তামুরা ক্যালিফোর্নিয়ার হাই স্কুলে পড়ার সময় ফুটবল খেলতো। তার বাবা ছিলেন লস অ্যাঞ্জেলেস পুলিশের কর্মকর্তা। মানসিক সমস্যার কারণে 2022 ও 24 সালে তামুরাকে 2 বার আটক করা হয়। মেয়র জানান ঘটনা তদন্তে পুলিশের একটি দলকে লাস ভেগাস পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি বহুতল ভবনে এলোপাতারি গুলিতে নিহত হন দিদারুল ইসলাম সহ বেশ কয়েকজন। হামলার পর আত্মহত্যা করে বন্দুকধারী নিজেও। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভয়াবহ দাবানলের কবলে পর্তুগাল। নিয়ন্ত্রণের চেষ্টায় 1,500-এর বেশি দমকল কর্মী। পুড়ে ছায় বিস্তীর্ণ এলাকা। স্পেনেও ছড়িয়ে পড়েছে আগুন। 12 আগস্টের মধ্যে বাণিজ্য চুক্তি না হলে ফের শুরু হতে পারে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ। 30% শুল্ক বাড়িয়ে আবারও 145% নিয়ে যেতে পারে ওয়াশিংটন। পাল্টা ট্যারিফ তুলতে পারে বেজিংও। স্থানীয় সময় মঙ্গলবার সুইডেনের স্টকহোমে 2 দেশের বৈঠক হলেও আসেনি কোনো সিদ্ধান্ত। স্থানীয় সময় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো স্টকহোমে সুইডেনের প্রধানমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তারা। বিশ্বের বৃহত্তম 2 অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান শুল্ক সংক্রান্ত অচলাবস্থা কাটানো এবং দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এ আলোচনা হয়। তবে কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় 2 দেশের মাঝে আবারও অতিমাত্রায় শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয় 12 আগস্টের মধ্যে চুক্তি না হলে 30% শুল্ক বাড়িয়ে ফের 145% নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক তুলতে পারে চীনও। যদিও এর আগে মে মাসে উভয় পক্ষই কিছুটা ছাড় দিয়েছিল। চীন নেমেছিল 125 থেকে 10%, আর যুক্তরাষ্ট্র 145 থেকে 30%। এ বিষয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, বৈঠকটি গঠনমূলক ছিল এবং শুল্ক বিরতি বাড়ানোর জন্য একটি চুক্তি সম্ভব হতে পারে। তবে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে চূড়ান্ত কোনো অনুমোদন পাননি বলেও জানান তারা। চীন আধুনিক সময়ে সবচেয়ে ভারসাম্যহীন অর্থনীতি ধরে রেখেছে। তারা বৈশ্বিক উৎপাদনের 30% নিয়ন্ত্রণ করছে। একই সঙ্গে তাদের বর্তমান অ্যাকাউন্ট উদ্বৃত্ত বৈশ্বিক জিডিপির 2%, যা ইতিহাসে আগে দেখা যায়। এটা অবশ্য টেকসই নয়, তাই শুল্কের হার এই ভারসাম্যহীনতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত থাকবে। এদিকে বেসেন্ট আরো বলেন, চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তবে তাদের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা হতে পারে। অন্যদিকে চীনের শীর্ষ কর্মকর্তা জানান, বেইজিং ও ওয়াশিংটন একে অপরের ওপর বর্তমান শুল্ক হার বহাল রাখার সিদ্ধান্তে পৌঁছেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। 3 বছর মেয়াদে স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার। প্রায় 23,000 কোটার বিপরীতে মঙ্গলবার পর্যন্ত আগাম ফর্ম পূরণ হয়েছে প্রায় 2 লাখ। এদিকে একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় বাংলাদেশি আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে 2023 থেকে 2025 সাল পর্যন্ত 4,52,000 শ্রমিকের কোটার আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে 31 জুলাই। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীরা ভুল সংশোধনের জন্য 15 থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েবসাইট খোলা পাবেন। এই আবেদনের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 1 অক্টোবর সকাল 9টায়। সংশ্লিষ্টরা বলছেন, ভুয়া মালিক দালালদের দৌরত্ব এবং যে কোনো ধরনের অনিয়ম ঠেকাতে আবেদনের সফটওয়্যারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। আবেদনকারী এবং তার মালিকের জমা দেওয়া তথ্য এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে তা গ্রহণ বা বাতিল করা হবে। এদিকে বাংলাদেশে একটি দালাল চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিক ডের একদিন আগেও আবেদন করা যাবে বলে ভুয়া প্রচার চালিয়ে বিভ্রান্ত করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ইতালির ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। 31 জুলাই শেষ হওয়ার পরে আসলে আবেদনের কোনো সুযোগ নাই। সো অনলাইনে যদি দেখেন যে এখনো আবেদন হচ্ছে, বিভিন্ন টাইপের সিল মারা ফর্ম দেখতেছেন, এই ধরনের ভুয়া বা প্রতারণামূলক আবেদন থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা মন খারাপ করার কিছু নেই। 26 থেকে 28 পর্যন্ত আরো 5 লক্ষ শ্রমিক নিবে।
আপনারা সেটার জন্য প্রস্তুতি নেন। অলরেডি 22,000 কোটার বিপরীতে 2 লক্ষর কাছাকাছি আবেদন জমা পড়েছে। আবেদন করার সময় অবশ্যই আর্থিক লেনদেন এবং অন্যান্য বিষয়গুলো অবশ্যই খেয়াল করব। 2026 থেকে 2028 সালের মধ্যে ইতালি সরকার আরো 5 লাখ শ্রমিক নেবার সিদ্ধান্ত অনুমোদন করেছে গত 30 জুন। দেশটির মন্ত্রিপরিষদে অনুমোদন করা এই আইনটি আগামী সেপ্টেম্বরে গেজেট আকারে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। 2026 সালের কোটা অনুযায়ী এবছরের শেষ দিকে শুরু হতে পারে আগাম ফরম পূরণ। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবারও দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ রফতানির আবেদন করেছে ভারতের ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো আবেদনপত্রে গত বছর ইলিশ মাছ পাঠানোয় পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে কৃতজ্ঞতা জানান তারা। সুব্রত আচার্য রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ অতুলনীয়, তাই বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে রয়েছে পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়াও ত্রিপুরা, আসাম, উড়িষ্যা রাজ্যের মাছ আমদানিকারকরা নিয়ম করে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ চেয়ে আবেদন করেন। এবারও দুর্গাপুজোর আগে বাংলাদেশ সরকারের কাছে পদ্মার ইলিশ চেয়ে আবেদন করেছে ভারতের ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংস্থাটির নিজস্ব প্যাডে এই আবেদন পাঠানো হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে। পাশাপাশি গত বছর ইলিশ মাছ পাঠানোয় পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কৃতজ্ঞতাও জানানো হয়। গত বছরও এমন আবেদনের ভিত্তিতেই 2420 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে ইলিশ ধরার নিষেধাজ্ঞার কারণে 577 মেট্রিক টন ইলিশ আমদানি করতে পেরেছিলেন ভারতীয় মাছ আমদানিকারকরা। স্থানীয়দের চাহিদার কথা বিবেচনা করে 2012 সালের 31 জুলাই থেকে বিদেশে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে বাংলাদেশ সরকার। যদিও 2019 সাল থেকে দুর্গাপূজার আগে বিশেষ ব্যবস্থাপনায় ইলিশের বাণিজ্যিক চালানের সম্মতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। ভয়াবহ দাবানলে পড়ছে পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের 5টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন 1,500-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহের কারণে দাবানলে বিপর্যস্ত পর্তুগালের বেশ কয়েকটি এলাকা। পর্তুগালের উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় 5টিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন 1,500-এর বেশি দমকল কর্মী। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী মাঙ্গুয়ালদে, পন্তে দে লিমা, অ্যারোকা, পেনামাকোর ও পন্তে দা বার্কা মিউনিসিপ্যালিটির দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। মঙ্গলবার সকাল থেকেই বিজু, ভিয়েনা দো কাস্তেলো, আভেইরো ও কাস্তেলো ব্রাঙ্কো জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকা দাবানলের খবর পেয়েই নেভানোর কাজে যুক্ত হন 1600-র বেশি দমকল কর্মী। ব্যবহার করা হচ্ছে 500-র বেশি অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকায় বেগ পেতে হচ্ছে অগ্নি নির্বাপক উড়োজাহাজগুলোকেও। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। সর্বোচ্চ প্রস্তুতি থাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়ে যায় 40 ডিগ্রি সেলসিয়াস। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজায় যুদ্ধ না থামালে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণা যুক্তরাজ্যের। ক্ষুব্ধ ইসরায়েল, গণহত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ। এবং রাশিয়ার পূর্ব উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সতর্কতা জারির পর জাপান ও রাশিয়ায় সুনামির আঘাত পাওয়া যায়নি, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।